এনার্জি ড্রিঙ্ক রেড বুলের ট্যাগলাইনটা হলো রেড বুল গিভস ইউ উইংস, আর ফুটবলে স্পেন দল আপনাকে দেখাবে হোয়াট দে ক্যান ডু থ্রু দ্য উইংস। একটু অদ্ভুত শোনাচ্ছে না? কয়েক বছর আগের স্পেন দলকে যদি আপনি চিন্তা করেন, তখন প্রশ্নটা ছিল তারা বল নিয়ে কি করতে পারে। অপোনেন্টের জন্য চিন্তা ছিল জয় হার পরের ব্যাপার, আগে ওদের পা থেকে বলটা কিভাবে নেবে। তখন তাদের প্লেয়ারও সেরকম ছিল, শাভি হার্নান্দেজ, সেরহিও বুস্কেটস, আন্দ্রেস ইনিয়েস্তা, শাভি আলোনসো, দাভিদ সিলভা, সেস্ক ফ্যাব্রিগাস, অনেক প্লেয়ার। ইভেন সেস্ক ফ্যাব্রিগাস, দাভিদ সিলভা তাদের জায়গাও তো বেঞ্চে, তারা মূল একাদশ হয়তো সুযোগই পেতেন না। বল পায়ে মাস্টার ছিলেন এক একজন প্লেয়ার। কিন্তু এখন 2026-এ এসে যদি আপনি স্পেন দলকে চিন্তা করেন, তারা শুধু বল পায়েই রাখে না, বল যখন অপোনেন্টের পায়ে থাকে তখনও তাদেরকে নিয়ে চিন্তায় থাকতে হবে অপোনেন্টকে। কেন? কারণ এই স্পেন বল পায়ে মাঝমাঠে নিয়ন্ত্রণ নেয়, এই স্পেন গতি দিয়ে খেলে, এই স্পেন কাউন্টার করে, এই স্পেন ট্রানজিশনে ভয়ঙ্কর। আপনি এই বিশ্বকাপে আমরা যখন কমপ্লিট দল চিন্তা করি, আমরা ফ্রান্সের কথা বারবার বলি যে ফ্রান্সের স্কোয়াড ডেপথ অনেক বেশি, যে ফ্রান্সের বেঞ্চে এমন প্লেয়ার আছে যাদেরকে যদি আমরা আরেকটা দল হিসেবে নামিয়ে দেই, তারাও হয়তো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল পর্যন্ত চলে যাবে। কিন্তু আমি যদি বলি এই বিশ্বকাপে সবচেয়ে কমপ্লিট দল হচ্ছে স্পেন। কিভাবে? স্পেনের বেঞ্চের শক্তি হয়তো ফ্রান্সের মতো অত না হতে পারে, কিন্তু স্পেন ট্যাকটিক্যালি ফ্রান্সের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। কিভাবে? একটু আগে যেটা বললাম, স্পেন 2010-এর স্পেনের মতো তিকিতাকাও খেলতে জানে, আবার স্পেন ট্রানজিশনেও ভয়ঙ্কর, যেটাকে বলা হচ্ছে স্পেন 2.0। এই স্পেন পাসিং ফুটবলে আর্জেন্টিনার সঙ্গে টক্কর দিতে পারবে, আবার এই স্পেন ট্রানজিশনে ফ্রান্সের সঙ্গে চোখে চোখে রেখে লড়তে পারবে। তাহলে তো 2010-এর পর আবার বিশ্বকাপ তাহলে স্পেনই জিতে যাচ্ছে, তাই না? সমস্যা হলো বিশ্বকাপ এতটা সহজ নয়, বিশ্বকাপ এত সরল সমীকরণ মেনে চলে না। বিশ্বকাপ অবশ্যই শক্তির পরীক্ষা নেয়, কিন্তু অন্যদিকে বিশ্বকাপ দুর্বলতাকে সামনে তুলে ধরে। নকআউট পর্বে একটা মোমেন্ট, একটা সিঙ্গেল পাস, একটা থ্রু, একটা গোল সব চেঞ্জ করে দিতে পারে। তো সবকিছু মিলিয়ে কি মনে হতে পারে 2010-এর পর কি আবার স্পেন বিশ্বকাপ জিতছে, নাকি এমন কোনো দুর্বলতা নকআউট পর্বে তাদের এক মুহূর্তে বাড়ি ফিরিয়ে দেবে? চলুন বিশ্লেষণে যাই। স্পেন কেন বিশ্বকাপ জিতবে, কেন জিতবে না। তার আগে চলুন আমরা একটু স্পেনের একাদশটা কি হতে পারে সেটা একটু দেখে নিই। চলুন হোয়াইট বোর্ডে একটু দেখে নিই একাদশটা কি হতে পারে। গোল পোস্টে একটা দুর্দান্ত ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা একটু আগে বলছিলাম যে স্পেনের স্কোয়াড ডেপথ হয়তো ফ্রান্সের মতো না, কিন্তু গোল পোস্টে লুইস দে লা ফুয়েন্তের হাতে 3জন বিকল্প আছে। যেই 3জন স্কোয়াড আছে, 3জনের যে কাউকে যে কোনো সময় দে লা ফুয়েন্তে নামিয়ে দিতে পারেন। বার্সেলোনার হুয়ান গার্সিয়া, আর্সেনালের হয়ে লিগ জেতা দাভিদ রায়া, কিংবা 2024 ইউরোতে স্পেনের শিরোপাজয়ী দলের গোলকিপার উনাই সিমন, 3জনের যে কেউ নামতে পারেন। কিন্তু কাকে নামাবেন? লুইস দে লা ফুয়েন্তে। ধারণা করা হচ্ছে দে লা ফুয়েন্তে দায়িত্ব নেওয়ার পর যার উপর সবচেয়ে বেশি ভরসা রেখেছেন, যাকে সবচেয়ে বেশি নিয়মিত খেলিয়েছেন, সেই উনাই সিমনকেই হয়তো 2026 বিশ্বকাপে স্পেনের গোল পোস্টে বেশি দেখা যেতে পারে। তো আমরা গোল পোস্টে ধরে নেই উনাই সিমনই থাকছেন। রাইট ব্যাকে স্পেনের পেদ্রো পোরোই হয়তো অটোমেটিক চয়েসই হতে যাচ্ছেন অনেকটা। লেফট ব্যাকেও চয়েসটা আসলে খুব বেশি ডিবেট করার আসলে নেই, মার্ক কুকুরেয়া হতে যাচ্ছেন লেফট ব্যাক। সেন্টার ব্যাক পার্টনারশিপটা স্পেনের জন্য একটু চিন্তা করার ব্যাপার, বাট যতটুকু শোনা যাচ্ছে, যতটুকু জানা গেছে এখন পর্যন্ত, বা যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে পাও কুবার্সি এবং আইমেরিক লাপোর্তের পার্টনারশিপটাই হয়তো সেন্টার ব্যাকে দেখা যেতে পারে। একদিক থেকে অবশ্য একটা জিনিস খুব কম্বিনেশনটা একদিক থেকে ভালো, সেটা হচ্ছে যে কুবার্সি ইয়াং একজন ডিফেন্ডার, লাপোর্তে আবার এক্সপিরিয়েন্স আছে। সো ইউথ এবং এক্সপিরিয়েন্সের যে ব্লেন্ড, সেটা সেন্টার ব্যাকে পাচ্ছে স্পেন। এবার যদি আমরা মিডফিল্ডে যাই, স্পেন 4-3-3 ফরমেশনে খেলে, সো 3 মিডফিল্ডারই আমরা দেখতে পারি। কিন্তু স্পেনের 3 মিডফিল্ডার কারা হবেন সেটা অনেকটা হয়তো বলতে গেলে কনফার্মডই বলা যায়। এখানে খুব বেশি সারপ্রাইজের সম্ভাবনা খুব কম। ডিফেন্সিভ মিডফিল্ডে রদ্রি, আর পাশে 2 সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে পেদ্রি এবং এইখানে এই পজিশনটা নিয়ে অবশ্য একটু কি বলতে পারি, ডিবেট বা একটু চিন্তা করার ব্যাপার থাকতে পারে লুইস দে লা ফুয়েন্তের জন্য। সাধারণত তিনি এই জায়গাটা ফাবিয়ান রুইসকেই খেলান।
কিন্তু যদি কখনো এমন হয় যে অপোনেন্ট একটু খুব বেশি লো ব্লকে খেলছে, অর্থাৎ নিজেদের বক্সের আশেপাশে একেবারে জমাট বেঁধে খেলছে, কিংবা ম্যাচের এমন একটা পরিস্থিতি যেখানে গোল খুব দরকার হয়ে যাচ্ছে, সেই জায়গায় হয়তো আমরা এই জায়গায় ফাবিয়ান রুইজের পরিবর্তে হয়তো দানি অলমোকেও দেখতে পারি। বাট আমরা আপাতত ফাবিয়ান রুইজকে ধরে চিন্তা করছি, কারণ ফাবিয়ান রুইজ আপনার 2024 ইউরো বা এরপর নেশনস কাপ যদি আমরা দেখি, ফাবিয়ান রুইজই এই জায়গায় রেগুলার খেলেছেন। এরপর যদি আমরা ফরওয়ার্ড লাইনে যাই, এই জায়গাটাই হচ্ছে আমরা একটু আগে বললাম না যে স্পেন 2.0 বা 2010-এর স্পেনের সাথে এই স্পেনের যে পার্থক্য, এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্যটা। সেটা হচ্ছে স্পেনের দুই উইঙ্গার এই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর উইঙ্গারদের মধ্যে দুজন। বাম দিকে নিকো উইলিয়ামস, আর ডান দিকে কে সেটা তো আসলে সবাই জানেন, এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্স হতে যাচ্ছেন, বা একদিকে আবার তার বয়সের কারণে তাকে বিগেস্ট প্রমিসও বলা যায়, বা সবচেয়ে বড় প্রতিবাদের একজনও বলা যায়, সেটা হচ্ছে লামিন ইয়ামাল। আর এদের সঙ্গে ফরওয়ার্ড লাইনে স্ট্রাইকার বা ফরওয়ার্ড হিসেবে খেলবেন মিকেল ওয়ারসাপাল। এই যে একাদশটা আমরা দেখতে পাচ্ছি, এই একাদশটা বলতে গেলে অনেকটা 2024 ইউরোতে যে স্পেন জিতেছে এই একাদশটা নিয়েই খেলেছে, এবং সেই পথে তারা কাকে হারাইছে তার সেই প্রশ্নে যাওয়ার আগে আমাদের আসলে প্রশ্ন করা হচ্ছে যে কাকে হারায়নি। ফ্রান্স, জার্মানি, ইতালি, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া সবাইকে হারিয়েই তারা 2024 ইউরো জিতেছিল। এরপর 2025 যে নেশনস লিগ হলো সেখানেও ফাইনালে খেলেছে, টাই ব্রেকারে পর্তুগালের কাছে হেরে গেছে। সো এখন 2026 বিশ্বকাপে যখন প্রশ্ন হচ্ছে এবং এই স্কোয়াড নিয়ে যখন আমরা বলছি, তখন স্পেনকে এই স্কোয়াড দেখলে আপনি বুঝে নিতে পারেন কেন স্পেন বিশ্বকাপের সম্ভাবনার প্রশ্নে ফ্রান্সের পাশাপাশি সবচেয়ে এগিয়ে থাকা দল। তাহলে এখন যদি আমরা সেটা তো সম্ভাবনার প্রশ্ন বা বেটিং বা বাজির দর বলতে পারি, সেদিক থেকে হিসাব। কিন্তু যদি আমরা শক্তি দুর্বলতার বিশ্লেষণে যাই, তাহলে আমরা যদি দেখি যে স্পেন কেন বিশ্বকাপ জিতবে, সেই অ্যানালিসিসটা যদি আমরা করি, এখানেই আপনি দেখুন আমরা একটু আগে যেটা বললাম যে 2010 এবং 2026-এর পার্থক্য। আমি যদি বলি যে 2010-এর স্পেনের চেয়েও এই স্পেন বেটার, আপনি কি একমত হবেন? কেন বেটার? আপনি যদি এই দলটাকে দেখেন, এই দলটা মাঝ মাঠে বলের নিয়ন্ত্রণ কিভাবে রাখতে হয়, অপোনেন্টকে কিভাবে সাফোকেট করতে হয় পজিশন দিয়ে, সেটা এই দল জানে। কিন্তু যখন অপোনেন্ট অ্যাটাক করে, কাউন্টার অ্যাটাক কিভাবে করতে হয়, কিভাবে একটা লম্বা পাস দিয়ে দুই উইং দিয়ে দ্রুত উঠে যেতে হয়, কিভাবে অপোনেন্টের ডিফেন্সকে আরও তাড়াতাড়ি ভাঙা যায়, কিভাবে অল্প সময়ে 2-3 পাসে 4-5টা পাসে কয়েকটা সেকেন্ডের ভিতরে নিজেদের ডিফেন্স থেকে অপোনেন্টের বক্সে চলে যাওয়া যায়, এই দলটা সেটাও জানে। কম্বিনেশন অফ বলতে পারেন যে আর্জেন্টিনা এবং ফ্রান্সের বেস্ট কোয়ালিটিজের একটা কম্বিনেশন। সো এই যদি এরপর আমরা যখন আর্জেন্টিনাকে নিয়ে কথা বলছি, ফ্রান্সকে নিয়ে কথা বলছি, আমরা শুধু আর্জেন্টিনার পাসিং ফুটবলের কথা বলি, ফ্রান্সের ক্ষেত্রে কথা বলার সময় ফ্রান্সের ট্রানজিশনের কথা বলি। তো এই দুইটার কম্বিনেশন যদি এক স্পেন দলে থাকে, তাহলে তার স্পেন বিশ্বকাপ কেন জিতবে এই প্রশ্ন তো সম্ভবত এখানেই অনেকটা ব্যাখ্যা করা হয়ে যায়। এরপর যদি আমরা আসি, যেটা আমরা অলরেডি একবার বলেছি, উইং। এই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর উইঙ্গারদের দুজন। ইয়ামাল তো এই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর, শুধু উইঙ্গার না, সবচেয়ে সেরা প্লেয়ারদের একজন, ইভেন বালন দর কন্টেন্ডারও। এবার বিশ্বকাপে বলা হচ্ছে যে ইয়ামাল হয়তো এই বিশ্বকাপে যে তাকে নিয়ে যে তাকে শুধু প্রতিভা বলা হতো, হয়তো বিশ্বসেরা স্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। এবং এই উইং কেন স্পেনের জন্য একটা বড় ওয়েপন, সেটা আমরা অলরেডি একবার ব্যাখ্যা করেছিও, যে আপনার যখন অপোনেন্ট বল নিয়ে উঠে যাচ্ছে, কিংবা ধরুন মিডফিল্ড এদের কারো পায় বল, তখন এরা দুইজন একেবারে টাচলাইন হগার যেটা আমরা বলি, একেবারে টাচলাইন ঘেঁষে থাকেন, এবং এখান থেকে হয়তো একটা লম্বা পাস কিংবা একটা থ্রু, এটা দিয়েই স্পেন অল্প সময়ে অপোনেন্টের ডিফেন্স ভেঙে ফেলতে পারে। এবং সেটা সম্ভব হচ্ছে শুধুমাত্র এই দুই উইঙ্গারের পেস এবং ট্রিকারের কারণে। ইয়ামাল বল পায়ে 3-4 জন যদি ঘিরেও ধরেন, সেখান থেকে ইয়ামাল বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। নিকো উইলিয়ামস, তার সামনে যদি ফাঁকা জায়গা থাকে, তার চেয়ে ভয়ঙ্কর উইঙ্গার এই মুহূর্তে বিশ্ব ফুটবলে খুব কমই আছে। সো এই দুইটা কম্বিনেশন, একজনের ট্রিকারি আরেকজনের পেস, ইটস এনাফ যে কেন এদেরকে ভয়ঙ্কর উইং জুটি বলা হচ্ছে, এটা বোঝার জন্য এটাই এনাফ। এরপর আমরা যদি আসি, আমরা যদি মিডফিল্ড কম্বিনেশনটার কথা ভাবি, আমরা 2010-এর স্পেন যখন ভাবি, আমরা মিডফিল্ডের কথাই চিন্তা করি। 2026-এর স্পেনে উইং আছে, বাট স্টিল মিডফিল্ডেও এটা বিশ্বের যে কোনো, আমরা মিডফিল্ড যখন বলি, আমরা পর্তুগালের মিডফিল্ডের কথা বলি, আমরা আর্জেন্টিনার মিডফিল্ডের কথা বলি, স্পেনের মিডফিল্ডও যে কাউকে টেক্কা দেওয়ার মতো। এবং মিডফিল্ডের কম্বিনেশনটা যদি আপনি দেখেন, রদ্রি, ডেস্ট্রয়ার, বা অ্যাট দ্য সেম টাইম
একেবারে ডিফেন্সের সামনে থেকে, সেন্টার ব্যাকদের সামনে থেকে খেলা গড়ে দেওয়ার যে কারিগর সেটা হতে পারেন রদ্রি। পেদ্রি, তার ক্রিয়েটিভিটি এই সময়ে মিডফিল্ডারদের মধ্যে আমি যদি বলি ক্রিয়েটিভিটির দিক থেকে দি বেস্ট অথবা ওয়ান অফ দি বেস্ট সেটা পেদ্রি। মিডফিল্ড থেকে ছোট একটা পাস, এই যে আমরা যখন ইয়ামাল নিকোকে নিয়ে বলছিলাম যে মিডফিল্ড থেকে একটা পাসে এই দুজনকে একেবারে ফ্রি করে দেওয়া কিংবা এই দুজনের জন্য একেবারে জায়গা তৈরি করে একটা বল দিয়ে দেওয়া মিডফিল্ড থেকে, এই পাসটা আপনি সবচেয়ে বেশি দেখবেন হয়তো পেদ্রির কাছ থেকে। এরপর আসুন ফাবিয়ান রুইস, ইন্টারেস্টিং একটা প্রোফাইল। আপনি যদি এই দুজনের মিডফিল্ডের প্রোফাইলটা চিন্তা করেন, এই দুজনের যখন একজন ডেস্ট্রয়ার বা ডিপ্লাইং প্লেমেকার, পেদ্রি যখন আপনার ক্রিয়েটিভিটিতে অপোনেন্টকে ভোগাচ্ছেন কিংবা মিডফিল্ডে ছোট ছোট পকেটে জায়গা দখল করে সেখান থেকে পাস দিয়ে সতীর্থদের খেলাচ্ছেন, তার পাশে একজন প্লেয়ার লাগে ঠিক ফাবিয়ান রুইসের মতো, যিনি যখন অপোনেন্টের পায়ে বল থাকবে তখন ক্রমাগত প্রেসিং করে যাবেন, আবার যখন নিজের প্লেয়ারদের পায়ে মানে নিজের দলের পায়ে বল থাকবে, নিজের সতীর্থদের পায়ে বল থাকবে, তখন থার্ড ম্যান রান বলুন, ডিকয় রান বলুন, বা কি বলবো অন্য ছোট ছোট পকেট ধরে রান বলুন, এই জায়গাটাতে ফাবিয়ান রুইস অসাধারণ। এই ক্ষেত্রে আমি যদি তুলনা করতে যাই সেক্ষেত্রে আপনি তুলনা করতে পারেন জার্মানির টমাস মুলারের সঙ্গে। হয়তো কোয়ালিটি টমাস মুলারের মতো গোল থ্রেট ফাবিয়ান রুইসের নেই, বাট খেলার ধরনে যদি আমি বলি অপোনেন্টকে ভোগানো অথবা নিজের দলের জন্য যেটা আমরা বলি অক্সিজেন হয়ে যাওয়া, সেটা ফাবিয়ান রুইস হতে পারেন। এই মিডফিল্ড কম্বিনেশনটাই যদি স্পেন বিশ্বকাপ জেতে তার একটা বড় কারণ হবে এই মিডফিল্ড কম্বিনেশন। এরপর যদি আমরা বলি যে স্পেন কেন বিশ্বকাপ জিততে পারে, তার একটা বড় কারণ হতে পারে দিস স্পেন ইজ ব্যাটেল টেস্টেড। কীরকম? আমরা যখন কি বলবো কমব্যাট এয়ারক্রাফটের কথা চিন্তা করি, আমরা যখন আমরা বিভিন্ন নিউজ দেখি তখন এই অ্যানালিসিসটা আসে যে এই এয়ারক্রাফটটা ব্যাটেল টেস্টেড কিনা। ফুটবলের ক্ষেত্রে আপনি সেটা চিন্তা করতে পারেন। এই দলটা আমরা যে বিশ্বকাপ জিততে পারে, বিশ্বকাপ জেতার যে আমরা পেডিগ্রি নিয়ে আলোচনা করছি, তখন একটা বড় প্রশ্ন আসবে যে এই দলের শিরোপা জেতার সম্ভাবনা বা শিরোপা জেতার অভিজ্ঞতা আছে কিনা, যেটা এই মৌসুমে আর্সেনালের ক্ষেত্রে হয়েছিল। যে আর্সেনাল গত মৌসুম পর্যন্ত সবসময় কন্টেন্ডার ছিল, অনেক দিন ধরে কন্টেন্ডার ছিল, কিন্তু তাদের ক্ষেত্রে বলা যায় তারা তো শিরোপা জেতেনি। শিরোপা জিততে কী লাগে সেটা তাদের জানা নেই। এই মৌসুমে আর্সেনাল সেটা জেতার পর বলা হচ্ছে যে এখন তাদেরকে বড় দল বলা যায়। এই স্পেনকে যখন আমরা বিশ্বকাপ জেতার পেডিগ্রি নিয়ে চিন্তা করছি, স্পেনে সেটা আছে কেন সেটা আমি অলরেডি বলেছি। 2024-এ তারা ইউরো জিতেছে এবং সেটা ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, ইতালি, ক্রোয়েশিয়াকে হারিয়ে 7 ম্যাচে সবগুলোই জিতে। 2025-এ তারা নেশনস লিগ খেলেছে, নেশনস লিগের ফাইনালে খেলেছে, টাই ব্রেকারে পর্তুগালের কাছে হেরে গেছে। সো বিগেস্ট স্টেজে পারফর্ম করতে কি লাগে দে নো। এই এক্সপিরিয়েন্স, এই পেডিগ্রি, এই নো হাউ স্পেনের বিশ্বকাপ জেতার জন্য একটা বড় রিজন হয়ে যেতে পারে। এটা তো গেলে বিশ্বকাপ জেতার কারণ। এখন যদি আমরা যাই কেন স্পেন বিশ্বকাপ জিতবেন, আমরা যে বলছিলাম যে নকআউট পর্বে কোনো একটা দুর্বলতা যদি সামনে চলে আসে, সেই দুর্বলতা কি হতে পারে? কোন দুর্বলতা এমন থাকতে পারে যেটা নকআউট স্টেজে হয়তো কোনো দলের বিপক্ষে স্পেনকে ভোগাতে পারে? কি থাকতে পারে সেটা, সেই অ্যানালিসিসে যদি যাই, প্রথম আসবে নো প্ল্যান বি। আমরা 2010-এর স্পেন যদি আমরা দেখি, 2010-এর স্পেন আমরা বলতাম যে পাসিং ফুটবল খেলতে। 2026-এর স্পেন আমরা বলছি যে পজিশন এবং ট্রানজিশন দুইটাতেই ভয়ঙ্কর। ফাইন, বাট যদি এমন হয় যে নকআউট পর্বে আপনার 70 মিনিট চলে গেল, স্পেনের একটা গোল দরকার, অথবা স্পেন 1-0 গোলে পিছিয়ে আছে, 2-0 গোলে পিছিয়ে আছে, স্পেনের হঠাৎ করে গোল দরকার এবং অপোনেন্ট একেবারে ডিপ ব্লক নিয়ে খেলছে, নিজেদের বক্স কাভার করে খেলছে, স্পেন গোলটা পাবে কোত্থেকে? এই জায়গাটাতে আমরা যদি আসি, ওয়ারসাবাল স্পেনের হয়ে প্রচুর গোল করছেন, তার পারফরমেন্স স্পেনের হয়ে কোনো ডাউট ছাড়াই অসাধারণ, কিন্তু তিনি কি বক্স প্রেজেন্সটা দিতে পারেন? তিনি কি, আপনি যদি 70 মিনিটে দলের 2টা গোল দরকার, 1টা গোল দরকার, তখন কি আপনি ওয়ারসাবালের কথা চিন্তা করবেন যে ওয়ারসাবাল হতে পারেন সেই প্লেয়ার যিনি হঠাৎ করে 2টা গোল দিয়ে আসতে পারবেন, স্পেশালি যখন অপোনেন্ট ডিপ ব্লকে খেলছে? এই যে প্ল্যান বি, কিংবা আমরা যদি বলি যে বক্সে প্রেজেন্সের অভাব, যেটা আমরা এই বিশ্বকাপে অনেক দলের ক্ষেত্রে বলছি, ব্রাজিলের ক্ষেত্রে বলছি, জার্মানির ক্ষেত্রে বলছি, যে বক্সে প্রেজেন্সের অভাব, বক্সে অপোনেন্ট ডিফেন্ডারকে অকুপাই করে রাখার মতো একজন স্ট্রাইকারের অভাব, এই জিনিসটা স্পেন দলেরও আছে এবং এই জিনিসটা নকআউট পর্বে একটা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। এরপর যদি আমরা আসি ডিফেন্স, আমরা 2010-এর সঙ্গে যখন তুলনা করছি, এই স্পেনের সবচেয়ে বড় সমস্যাটা, সবচেয়ে বড় কমতিটা যদি আপনি
ধরতে যান সেটা ধরা পড়বে ডিফেন্সে, স্পেশালি সেন্টার ব্যাক পার্টনারশিপে। আপনি 2010 চিন্তা করুন, কার্লোস পুয়োল, জেরার্ড পিকে, দুজন অসাধারণ সেন্টার ব্যাক এবং দুজনের কম্বিনেশনটা খুব দারুণ। পুয়োল অ্যাগ্রেসিভ ডিফেন্ডার, পিকে বল প্লেয়িং ডিফেন্ডার। এখানে কুবার্সি এবং লাপোর্তে দুজনই বল প্লেয়িং ডিফেন্ডার। সেন্ট্রাল ডিফেন্সে একটা পার্টনারশিপ একজন লাগে যিনি অ্যাগ্রেসিভ হন, যিনি যখন এয়ারে বল আসে অপোনেন্ট স্ট্রাইকারের সঙ্গে লাফিয়ে সমানে সমান টক্কর দিতে পারে। এই দুজনের মধ্যে সেটা কে হবে? অ্যাট দ্য সেম টাইম কুবার্সির এক্সপিরিয়েন্স একটা বড় সমস্যা হয়ে যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমরা এই পার্টনারশিপের কথা বলছি এমন সময় যখন আপনি মার্ক কুকুরেয়াকে দেখবেন বারবার উপরে উঠে যাচ্ছেন, পেদ্রো পোরোকে দেখবেন অন্তত এই পর্যন্ত উঠেই যাচ্ছেন। এইরকম যখন সময় আপনি ফ্রান্সের কথা চিন্তা করেন, আমরা স্পেনের ট্রানজিশনের কথা বলছি, অপোনেন্টও তো ট্রানজিশনে খেলতে পারে। ফ্রান্সের কথাই চিন্তা করেন যে এই দুজন উঠে গেলেন, স্পেন অ্যাটাকে আছে, এমন সময় স্পেন বল হারিয়ে ফেললো, ফ্রান্স কাউন্টার অ্যাটাকে আসছে, এমবাপ্পে, ওলিস, দেমবেলে ভয়ঙ্কর গতি নিয়ে উঠছেন, সে তার ঠেকাতে কে আছেন? কুবার্সি বা লাপোর্তে। আপনি কি স্পেনকে নিয়ে বাজি ধরবেন? এই ডিফেন্সের এই সমস্যাটা স্পেনের ক্ষেত্রে একটা বড় ভোগান্তির কারণ হয়ে যেতে পারে। কিংবা অপোনেন্ট যদি আমরা যেটাকে বলি এয়ারে খেলে, ক্রসের পর ক্রস দেয়, কিংবা অপোনেন্ট যদি অনেক বেশি ফিজিক্যাল হয়, আইভরি কোস্ট, ইকুয়েডর বা এরকম কোনো দল খুব বেশি ফিজিক্যাল, স্পেন ভুগতে পারে এবং স্পেনের এই ডিফেন্স ভুগতে পারে। তো সবকিছু মিলিয়ে যদি আমরা সাম আপ করি তাহলে কি দাঁড়াচ্ছে? এই স্পেন 2010-এর মতো পাসিং মনস্টার না, কিন্তু এই স্পেন 2010-এর চেয়ে কিছু ক্ষেত্রে বেটার। এই স্পেন আর্জেন্টিনাকে পাসিংয়ে টক্কর দিতে পারে, ফ্রান্সকে ট্রানজিশনে টক্কর দিতে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই স্পেনের একজন প্রপার নাম্বার 9 নেই। এই স্পেনের ডিফেন্সে কিছু সমস্যা আছে। এই স্পেন বিশ্বকাপ জেতার দাবিদার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম নকআউট পর্বে যদি কোনো ভয়ঙ্কর ফেরোসিয়াস, কোনো ফিজিক্যাল, কোনো প্রচণ্ড গতিসম্পন্ন কোনো দল পড়ে, এই স্পেন ভুগতে পারে। তাহলে আপনার কি মনে হয় স্পেন কতটুকু পর্যন্ত যাবে? 2010-এর পর আরেকটা বিশ্বকাপ আসছে, নাকি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে কোনো জায়গায় থেমে যাবে এই আমাদের জয়যাত্রা? কমেন্টে জানিয়ে দিতে পারে।